আমার এই ভিডিওর সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের তৃতীয় সেমিস্টারের আজ এই ভিডিও প্রস্তুত করা হচ্ছে। এই ভিডিওর যেটি কার্যকরী হবে নতুন সিলেবাসে 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি একান্তভাবেই প্রয়োজনীয়। এই তৃতীয় সেমিস্টার এটি হবে সম্পূর্ণভাবে ওএমআর শিটে এবং মাল্টিপল চয়েস, অর্থাৎ বিকল্প থাকবে 4টি, তার মধ্যে একটি বিকল্পকে টিক দিতে হবে। সেই হিসাবে আজকে আমরা এই যে বিষয়টির আজকে অবতারণা করেছি এটি হচ্ছে একটি প্রবন্ধ। প্রবন্ধ কাকে বলে? প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত সাহিত্য। সাহিত্যের যে সমস্ত আঙ্গিকগুলো রয়েছে, যেমন কবিতা, নাটক, গল্প, উপন্যাস, সেরকমই একটি আঙ্গিকের নাম হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধ একটিমাত্র প্রবন্ধ আছে এই সিলেবাসে, সেই প্রবন্ধটির নাম হচ্ছে বাংলা ভাষা। এর রচয়িতা বা এই প্রবন্ধের যিনি লেখক বা প্রাবন্ধিক, তিনি বহু পরিচিত ভারত পথিক এবং তিনি যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালের 12ই জানুয়ারি, মৃত্যু 1902 সালের 4 জুলাই। এই সামান্য জীবনকালের মধ্যে দিয়ে তিনি যেমন ভারতের যে প্রতিনিধিত্ব হয়ে বা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব হয়ে তিনি আমেরিকার শিকাগো শহরে 1893 সালের 11ই সেপ্টেম্বর যেমন তিনি ভাষণ দিয়েছিলেন, তেমনি তিনি 1897 সালে তিনি তৈরি করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশন, এবং এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভিত্তি স্থাপন বরানগরে হলেও সেটি তাঁর জীবদ্দশাতেই বেলুড়ে তিনি প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীর জন্য রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয়। সেই বহু কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড ছিল তার লেখা, এবং এই লেখার বিষয়টিকে তিনি তাঁর যে উদ্বোধন পত্রিকা, সেই উদ্বোধন পত্রিকাতে তার প্রত্যেকটি লেখাই প্রকাশিত হয়েছে। আজকের যে লেখাটি অর্থাৎ বাংলা ভাষা, এই যে প্রবন্ধটি, এর মূল প্রবন্ধের নাম ভাববার কথা। এই প্রবন্ধটি লেখা হয়েছিল 20 ফেব্রুয়ারি একেবারে 1900 সাল। ছাত্রছাত্রীদের খুব মনে রাখার সুবিধা হবে 20 ফেব্রুয়ারি এবং 1900 সাল। সুতরাং এই যে বাংলা ভাষা, সেই ভাষার বানানটাও লক্ষ্য করতে হবে। আজকে যে প্রচলিত বাংলা বানান যেটা আমরা করি, সেই বাংলা বানানটা এখানে নয়। এখানে বাংলা বানানটি বয়াকার ইয়তে গয়ে আকার লয় আকার, বাংলা ভাষা। তা সেই বাংলা ভাষা এই প্রবন্ধের বিষয়বস্তুর যাওয়ার আগে তাদের পারিবারিক একটু পরিচয় নেওয়া দরকার। বিশ্বনাথ দত্ত তার পিতা, ভুবনেশ্বরী দেবী মাতা, 3 ভাই এবং 6 বোন। 3 ভাই নরেন্দ্র, মহেন্দ্র এবং ভূপেন্দ্র, 3 জনই অকৃতদার। 3 জনই হচ্ছে একেবারে যাকে বলে অভূত প্রতিভার অধিকারী। সেই মহেন্দ্র ভূপেন্দ্রর মতোই বরদা হচ্ছে স্বামী বিবেকানন্দ, যার পরবর্তীকালে নাম হয়েছে। তার ডাক নাম ছিল বিলে এবং তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সেই নরেন্দ্রনাথ দত্ত 1885 সালের দিকে তিনি যখন সবেমাত্র এফএ পাস করেছেন, ঠিক সেই সময়ে রামকৃষ্ণদেবের সঙ্গে তার সংস্পর্শ ঘটে দক্ষিণেশ্বরে, এবং রামকৃষ্ণ সঙ্গে কথা বলে
তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং তিনি শিষ্যত্ব গ্রহণ করেন। এবং রামকৃষ্ণদেবের পরলোক গমনের পর 1886 সালে পর থেকে তিনি ভারত পর্যটনের জন্য তিনি প্রস্তুতি নেন এবং 1890 থেকে একেবারে 1899 পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় গমন করেছেন এবং তাঁর যে ধর্ম, সেই ধর্ম সম্পর্কে তিনি সাধারণ মানুষকে ওয়াকিবহাল করেছেন এবং বহু মানুষের তিনি মন জয় করেছেন। বিশেষ করে ভগ্নী নিবেদিতা উল্লেখযোগ্য একজন, যিনি সমস্ত সুখ শৌখিনতা ছেড়ে দিয়ে ভারতের তিনি স্বাধীনতা আন্দোলনে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এইভাবে বিবেকানন্দর কিছু কথা বলার পর এখন আমাদের জানতে হবে যে বাংলা ভাষা, এই প্রবন্ধটির মূল বক্তব্যটা কী। এই মূল বক্তব্যটা সংক্ষেপে আমাদের জেনে নিতে হবে এইভাবে। মূল বিষয় হলো গিয়ে, আমাদের যখন বাংলা সাহিত্যে বা বাংলাদেশে গদ্যের প্রচলন হলো, সেই গদ্যের 3টে শাখা ছিল। একটা ছিল গদ্য, 2 গদ্য সাহিত্য আর 3 সাহিত্যিক গদ্য। এখন 1800 সাল থেকে যে সাহিত্যিক গদ্য অর্থাৎ বিদ্যাসাগরের রামমোহন বিদ্যাসাগর, ঠিক এই দুজনের সঙ্গে সঙ্গেই স্বামী বিবেকানন্দও কিন্তু এই বাংলা গদ্যের যে নবরূপ এবং তাকে যে দৃঢ়তার সঙ্গে দাঁড় করানো, কবিতার সঙ্গে লড়াইয়ে তাকে যে জিতে নেওয়ার এই যে ক্ষমতা, সেক্ষেত্রে কিন্তু তার বিরাট ভূমিকা ছিল। অনেকেই বলে যে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক, রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহনের মতোই বিদ্যাসাগর যেমন বাংলা গদ্যকে তার একটা নির্দিষ্ট রীতি বা যাকে বলে বিদ্যাসাগরীয় রীতি, যেটা পরবর্তী দীর্ঘকাল চলেছে, কিন্তু বাংলা গদ্যকে ঘোড়ায় চড়িয়ে যৌবনে উদ্দীপ্ত করে যিনি দৃঢ়তার সঙ্গে একে সাহিত্য রচনার বাহন হিসেবে ব্যবহার করেছেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের বহু গ্রন্থের মধ্যে যেমন পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, ভাববার কথা এবং পত্রাবলী, এছাড়াও কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই সমস্ত গ্রন্থের মধ্যে আজকের এই ভাববার কথার অন্তর্গত বাংলা ভাষার মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলার গদ্যরীতিটা কেমন হবে। বাংলার গদ্যরীতি বলতে সাধারণত লেখ্য গদ্যের 2টি অংশ থাকে, একটি হচ্ছে চলিত রীতি আর একটি সাধু রীতি। প্রধানত বিদ্যাসাগরের রীতির মধ্যে ছিল সাধু অর্থাৎ তৎসম শব্দের আধিক্য। সেই তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত গন্ধি শব্দ তিনি ব্যবহার করেছেন, যাকে প্রকাশ করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দুম করে রাজা আসিত। অনেক বর্ণনা, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, প্রত্যয় ইত্যাদি যোগে শেষ পর্যন্ত একজন রাজা ছিলেন। এই কথা বলার আগে বহু যে দুর্বোধ্য কটমট শব্দ ব্যবহার করা হতো, তার থেকে তিনি বাঙালি জাতিকে এই বাংলা ভাষা গ্রহণের জন্য চলিত ভাষাকেই তিনি অবলম্বন করেছেন। এই চলিত ভাষাকে তিনি তুলনা করেছেন সাধু ভাষার সঙ্গে। তার পার্থক্য, সাধু ভাষা হচ্ছে কি? সাধু ভাষা হচ্ছে, সে হচ্ছে কটমট বলা হয়েছে, সে হচ্ছে গিয়ে দুর্বোধ্য এবং তার মধ্যে তিনি মোরাল লক্ষণ খুঁজে পেয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সংস্কৃত ভাষার যতদিন যোগ ছিল ততদিন এ ভাষায় ভালো ছিল, সকলের সেটা গতিময় ছিল, প্রাণময় ছিল। কিন্তু বর্তমানে সংস্কৃত ভাষা তৎসম শব্দ সাধারণ মানুষের সঙ্গে সে যোগ হারিয়েছে। এখন যে ভাষার সঙ্গে যোগ হয়েছে সেটা হচ্ছে চলিত ভাষা। এবং চলিত ভাষারও আমাদের যে বঙ্গভূমি, সেখানে নানা রকমের ডায়ালেক্ট আছে,
শুধু ডায়ালেক্ট কেন, যাকে উপভাষা এবং বিভাষা, নিভাষা ইত্যাদি ভাগে ভাগ থাকলেও প্রধানত তিনি উত্তর কলকাতার, যাকে কলকেতের বুলি, এই ভাষার উপরে তিনি কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যেটি সচল, এত উপভাষার মধ্যে যে উপভাষাটি সবথেকে সচল, গতিময়, প্রাণময়, সেই কলকাতা উত্তরের চলিত ভাষাকে তিনি সাহিত্যে অবলম্বন করতে বলেছেন। এই কেন এই গতিময়তা, প্রাণময়তা চলিত ভাষায় দরকার? কারণ তাঁর মতে ভাষা হচ্ছে ভাবের বাহন। মূল ভাব যাতে বেশি বেশি মানুষের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়, এটাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। যত বঙ্কিমের ভাষা, বিদ্যাসাগরের ভাষা, এসব ভাষা বা রামমোহনের ভাষার তুলনায় কিন্তু বিবেকানন্দের ভাষা ছিল অনেক বেশি জনমোহিনী। সেই জনমোহিনী ভাষাকে তিনি ভাবের বাহন হিসেবে করে তুলতেই আজকের এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। এই প্রবন্ধে যে কয়েকটি শব্দার্থ আছে সেগুলোর একটু মানে বুঝে নিতে হবে। সেই শব্দার্থগুলির মধ্যে যেমন আছে অপার সমুদ্র, এর মানে হচ্ছে অসীম, যার কুলকিনারা নেই। লোক হিতায়, অর্থাৎ যা মানুষের মঙ্গল করবে। কটমট, অর্থাৎ দুর্বোধ্য যে ভাষা। তয়ের, তয়ের মানে হচ্ছে তৈরি করা। কিম্ভূত কিমাকার, কিম্ভূত কিমাকার এই শব্দটির অর্থ হবে অদ্ভুত, বিশদ দৃশ্য, মানে উৎকট এইরকম। সাপ, সাপ মানে এখানে ধারালো। আছে দু তিনটি বাগধারার প্রয়োগ। তার মধ্যে প্রথমটি হচ্ছে গদাই লস্করির চাল। এটি একটি বাগধারা। গদাই লস্করির চাল হচ্ছে দীর্ঘসূত্রিতা, যাকে আমরা অন্যভাবে বলি 18 মাসে বছর। অর্থাৎ সহজে যেখানে কাজটি করতে যত সময় লাগা উচিত তার থেকে অনেক বেশি সময় লাগানোকে বলা হয়েছে গদাই লস্করির চাল। আর আছে 36 নারীর টান। অ্যাকচুয়ালি এটা ছিল নারীর টান, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক, সমতা, এইটাকে বোঝাতে গিয়ে তিনি ওই 36টি নারী এবং তার সঙ্গে টান, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ সম্বন্ধ সেটা বাড়ানোর কথা এই বাগধারাতে বলা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা তীব্র আসক্তি। এছাড়াও টিকা বিষয়েও কয়েকটি তথ্য এই প্রবন্ধের মধ্যে রয়েছে। যেমন বুদ্ধদেব, সবাই জানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আসবে চৈতন্যদেব, তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং তিনি একাধারে বহিরঙ্গে রাধা এবং অন্তরঙ্গে কৃষ্ণ, সে রাধা কৃষ্ণের যুগল তনু। শ্রী চৈতন্যদেব নদিয়ার, তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর আসছে রামকৃষ্ণদেব, যিনি হচ্ছেন পরম পুরুষ, দক্ষিণেশ্বরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে, যিনি কালিদাস, যিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর একান্ত সেবক ছিলেন। রানী রাসমণি, তার প্রথমে তার দাদা রামকুমার এবং পরবর্তীকালে এই গদাধর ওরফে রামকৃষ্ণ পরমহংসদেবকে এই সেবার দায়িত্ব দিয়েছিলেন। এবং এই রামকৃষ্ণের এই শিষ্য হচ্ছে স্বয়ং বিবেকানন্দ, বহু শিষ্যের মধ্যে একজন। এবার হচ্ছে সবর স্বামী। সবর স্বামী হচ্ছে মীমাংসা যে সূত্রের তিনি হচ্ছেন ভাষ্যকার। যেমন জৈমিনী, পতঞ্জলি, বাৎসায়ন, ঠিক তেমনই এই সবর স্বামী হচ্ছে মীমাংসা সূত্র। মীমাংসা হচ্ছে বেদের একটি অংশ। এবং এই যে যে দর্শন, স্বরদর্শন, যেমন বেদ যেমন 4টি করে ভাগ আছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, তেমনি 6টি যে ভারতীয় দর্শন, তার মধ্যে অন্যতম হচ্ছে মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শনকে তিনি ভাষ্যকার, অর্থাৎ তিনি টিকা রচনা করেছেন। এছাড়াও আছে একটি শব্দ শ্লেষ। শ্লেষ হচ্ছে এক ধরনের অলঙ্কার। শ্লেষের সঙ্গে আরেকটি শব্দ প্রায় একই সঙ্গে উচ্চারিত হয়, তার নাম হচ্ছে যমক। অর্থাৎ একটি শব্দ একবার ব্যবহার করে যদি একাধিক অর্থ পাওয়া যায় তাকে শ্লেষ বলে, আর একটি শব্দ একাধিকবার ব্যবহার করে
যদি একাধিক অর্থ পাওয়া যায় তাকে যমক বলে। শ্লেষের একটা উদাহরণ হচ্ছে ভারতচন্দ্র রায়ের, আমরা সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির ওখান থেকে বলতে পারি, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। এই অতি বড় বৃদ্ধপতি, এ বৃদ্ধ, অতি বড় বৃদ্ধপতি, শিবকে বলা হয়েছে, বৃদ্ধ মানে বুড়ো, আর একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ। ঠিকই তেমনি এক বলছে কোনো গুণ নাই, অর্থাৎ নির্গুণকে বলা হয়েছে, আবার সত্য রজতম তিনি সব গুণের উপরে, অর্থাৎ শিবকে বোঝানো হয়েছে। এই অর্থাৎ একটি শব্দ ব্যবহার করা হয়ে একাধিক অর্থ ব্যবহার হয়েছে। আর যমক যদিও এখানে নেই, তবুও শ্লেষের সঙ্গে যমকটা একটু বুঝে নিতে হয়। অর্থাৎ যমক হচ্ছে একবার ব্যবহার করা হয়, ভারত ভারত খ্যাত আপনার গুণে। এই ভারত দুবার ব্যবহৃত হয়েছে, একটা মহাভারত আর একটা ভারত দেশ, কিন্তু শব্দ দুটো একই। সুতরাং এছাড়া আরেকটি শব্দ খুব মনে হবে যে একটু আলাদা ধরনের, সেটা হচ্ছে ব্রহ্ম রাক্ষসী। এখানে আমরা ব্রহ্ম দৈত্যীর কথা শুনেছি, অর্থাৎ কোনো ব্রাহ্মণ যদি অসৎ আচরণ করে তার মৃত্যুর পরে সে এই ধরনের একটা অশরীরী ক্ষমতা লাভ করে। এটা বিজ্ঞানের সঙ্গে এর বোধহয় খুব একটা মিল হবে না। আর তেমনই সেই রাক্ষসী, এখানে মেয়েরা যদি এরকম ঘটনা ঘটায় তাহলে সে রাক্ষসী হয়ে উঠবে এবং তার ফলে সে কী হবে না পিশাচ হয়ে যাবে। এই পিশাচ হওয়া। আর আসবে একটি শব্দ, সেটি একটি মানুষের নাম, সেটা হচ্ছে ভরত, ভরতমুনি। ভরতমুনি হচ্ছেন যে তিনি হচ্ছেন নাট্যশাস্ত্র রচয়িতা, তার নাটক গ্রন্থটির নাম হচ্ছে দশরূপক। এইভাবে এই টিকা টিপ্পণী শব্দার্থ এরপর এবার আমাদের সেই প্রশ্ন উত্তরে চলে যেতে হবে। সে প্রশ্ন উত্তর মানেই হচ্ছে গিয়ে 4টি বিকল্প থাকবে, তার মধ্যে একটি বিকল্পকে চয়েস করতে হবে আমাদের এই ওএমআর শিটের জন্য, যেখানে আমরা গোল দেব, গোল চিহ্ন দেব। যেমন বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণদেবের আবির্ভাব কী জন্য বলে লেখকের মন্তব্য। এরা কী জন্য জন্মেছে? এখানে 4টি অপশান থাকছে, যেমন ধর্ম দীক্ষার জন্য, ধর্ম শিক্ষার জন্য, লোক হিতায়ের জন্য, সমাজ গঠনের জন্য। অবশ্যই লোক হিতায়ের জন্যই হবে এটা। ভাষাকে কেমন করতে হবে বলে লেখকের মত। 4টি অপশান থাকছে, অকৃত্রিম, মিশ্র, সাপ ইস্পাত, তীব্র ধারালো। তাহলে আমাদের অবশ্যই এটা হবে সাপ ইস্পাত, অর্থাৎ ইস্পাতের মতো শক্ত এবং ধারালো হতে হবে ভাষাকে। ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, চালটির নাম কি? চালটির নাম আভিজাত্যের চাল, মিশ্র ভাষার চাল, ভাতের চাল এবং গদাই লস্করির চাল। তাহলে এখানে হচ্ছে গিয়ে গদাই লস্করির চাল। এইভাবে 4টি করে অপশান দেওয়া হবে, সেই অপশানের মাধ্যমে এখানে উত্তর দেওয়া হবে। এবার আমরা শূন্যস্থানে কয়েকটি দেখতে পারি। ব্রাহ্মণের ড্যাশ দেখো, কি থাকবে? পাণ্ডিত্য, বিদ্যা, সংস্কৃত, সাধু ভাষা থাকবে। সংস্কৃত, উত্তরটা অবশ্যই এখানে সংস্কৃত বসবে। ড্যাশ, লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসি। এখানে এই লম্বা লম্বার পূর্বে একটা শূন্যস্থান আছে, এখানে কি বসাতে হবে? এখানে 10 পাতা, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত আহা হা। এই যে এখানে এই শূন্যস্থানে এটা পূরণ করা হবে। ড্যাশ, নারীর টান তাই রে বাপ, অর্থাৎ এই ড্যাশের জায়গায় বসবে 36 নারীর টান। তার উপর ড্যাশ, ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজ সে গানের আবির্ভাব। এখানে ড্যাশে কি বসবে? হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি। এখানে মুসলমান এই শব্দটি এখানে বসবে। এরপর আছে ক্রম অনুযায়ী সাজানো, অর্থাৎ কোনটি আগে কোনটি পরে। সেই ক্রম অনুযায়ী সাজানোর ক্ষেত্রে আমরা একটি যে নিদর্শন দিচ্ছে এরকম, তা ভারত ঋষি বুঝতে পারেন না, 1 2 ও সব মরাল লক্ষণ, 3 যখন দেশটা উচ্ছন্নে যেতে আরম্ভ হলো তখনই এই সব উদয় হলো, 4 শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো। এই পাঠ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলো কীরকম, কোনটা সঠিক? এ,
2 3 1 4, বি 2 4 3 4, 2 4 3 4, সি 4 3 2 1, আর ডি 1 3 4 2। এখানে উত্তর অবশ্যই হচ্ছে সি, অর্থাৎ 4 3 2 1। এইভাবে সত্য মিথ্যার ক্ষেত্রে আবার একটা উদাহরণ রাখতে পারি। সত্য মিথ্যা কীভাবে তার আমরা করব, যেমন একটা বিবৃতি নেওয়া হচ্ছে, ভাষা হচ্ছে উন্নতির প্রথম উপায় লক্ষণ। এ, এটা বিবৃতি এ। বিবৃতি বি, বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করবেন। বিবৃতি সি, কলকাতার ভাষায় অল্পদিনে সমস্ত বাংলাদেশে ভাষা হয়ে যাবে। আর বিবৃতি বি, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। সঠিক বিকল্পটি আমাদের এখান থেকে বের করতে হবে। এ হচ্ছে এ মিথ্যা, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। সিতে হচ্ছে, বিতে হচ্ছে এ সত্য, বি সত্য, সি সত্য, ডি সত্য, ডি মিথ্যা। সিতে এ সত্য, বি সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। আর ডিতে এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। এর উত্তর হচ্ছে সিটা। অর্থাৎ কথাটি হচ্ছে গিয়ে এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। অর্থাৎ ঠিকটা হবে সিতে। স্তম্ভ মিলিয়ে যদি আমরা একটা দেখি, তাহলে এরকম আমরা একটা উদাহরণ দিতে পারি। ভাষাকে করতে হবে এ, বিতে হচ্ছে সংস্কৃত, সিতে হচ্ছে বাংলাদেশের স্থানে স্থানে, আর ডিতে হচ্ছে প্রাকৃতিক নিয়মে বলবান ভাষা। এবারে এ পাশে ডান স্তম্ভে কি না, গদাই লস্করি চাল, রকমারি ভাষা, সাপ ইস্পাত, কলকাতার ভাষা। মিলটি কোনটি হবে? মিলটি হবে সি, এ বি সি ডি। মিলটি হবে এখানে এরকমভাবে আমরা করব, এ বি সি। এতে হবে 3 নম্বরটা আছে, অর্থাৎ 3 নম্বরে সাপ ইস্পাত। বিতে হবে গদাই লস্করি চাল, সিতে হবে রকমারি ভাষা, আর ডিতে হবে কলকাতার ভাষা। এইভাবে আমরা স্তম্ভ মিলিয়ে এবার বিবৃতি ও কারণ প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি চুজ করতে হবে। এর মধ্যে থেকে আমরা একটি করতে পারি এরকম, যে ভাবই প্রধান, ভাষা পড়ে, অর্থাৎ ভাবের ব্যবহারটাই আসল, ভাবের বাহন হচ্ছে ভাষা, আগে ভাষা নয়। তা এই যে বিবৃতি এ, বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য, এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। বিতে বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য, কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে বিবৃতি এ সত্য, কিন্তু কারণ আর মিথ্যা। বিবৃতি এ মিথ্যা, কিন্তু কারণ আর সত্য। এখানে উত্তর হচ্ছে বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য, এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। এছাড়াও বিবৃতির মধ্যে সম্পর্ক ভিত্তিক বিকল্প বের করে নিতে হবে। সর্বশেষ যেটি থাকে সেটি হচ্ছে ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটি রেখাচিত্র উদাহরণ হিসাবে এখানে তুলে ধরতে পারি। যেমন ও সব মরাল লক্ষণ। এই ও সব মরাল লক্ষণ, এটাতে 1 5ওয়া বিশ্লেষণ, 2 বাহাদুর সমাস, 3 শ্লেষহীন ভাষা, আর 4 কোনো পচা ভাব রাশি ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা নেই। এখানে আমাদের বিকল্প কি, কটি বিকল্প দিয়েছে? 4টি। 1 এতে 1, 2 মিথ্যা, 3 4 হচ্ছে সত্য। বিতে 1 2 3 সত্য, 4 মিথ্যা। সিতে 1 সত্য, 2 মিথ্যা, 3 4 সত্য। ডিতে 1 2 3 4 সবই সত্য। এখানে উত্তর অবশ্যই
1 2 3 সত্য আর 4 মিথ্যা। এইভাবে আমরা বহু বিকল্পের মধ্যে দিয়ে বাংলা ভাষা এই যে প্রবন্ধটির তার প্রশ্ন উত্তর মূল ভাব বোঝানো হলো। এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের জানাবে। আশা করি 2026 সালের যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার যে তৃতীয় সেমিস্টারে এই ভিডিওর আলোচনাটি অবশ্যই তোমাদের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠবে। সকলে ভালো থাকবে।